আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমার পাশে কে বসে আছেন। ডিপ স্টেট মানে পর্দার আড়ালের শক্তি। এই শক্তি না দেখা যায় না ধরা ছোঁয়া যায়। এই শক্তিটির কথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগেই বলেছিলেন। তাকে ক্ষমতা থেকে সরানোর চক্রান্ত এই ডিপ স্টেট করেছিল, এমন অভিযোগ তিনি ক্ষমতায় থাকাকালেই করেছিলেন। কিন্তু বিরোধী পক্ষ সেটিকে কথার কথা বলেই মানতেন। শেখ হাসিনা পক্ষের লোকজন মনে করে এই ডিপ স্টেটের চক্রান্তই ছিল মেটিকুলাস ডিজাইন, যেটি কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে গিয়েছিল এক দফার সরকার পতনের আন্দোলনে। কিন্তু বিগত অন্তর্বর্তী সরকারের লোকজন এই অভিযোগ উড়িয়ে দিতেন। ডোনাল্ড ট্রাম্প স্বীকৃত ডিপ স্টেটের গুরু জর্জ সরোস কিংবা তার ছেলে বাংলাদেশে বন্ধু মোহাম্মদ ইউনূসের জন্য ছুটে এলেও ডিপ স্টেটের বিতর্ক তেমন একটা জমেনি অন্তর্বর্তী সরকারের আমলে। এমনকি কিছুদিন আগেও ব্রাকের মতো প্রতিষ্ঠান তাদের গবেষণা রিপোর্টে বাংলাদেশের ডিপ স্টেট কাজ করার কথা বললেও এই বিতর্ক তেমন একটা হালে পানি পায়নি। কিন্তু এতদিন যারা ডিপ স্টেটের মেটিকুলাস ডিজাইনকে তুড়ি মেরে উড়িয়ে দিতেন, সেই আসিফ নাহিদরা এখন বলছেন ডিপ স্টেট আছে, শুধু আছে না, তাদেরকে রীতিমতো অফারও দিয়েছিল। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ অবশ্য ডিপ স্টেটের নাম নিয়ে লুকোচুরি খেললো। কি অফার দিয়েছেন সেটি খোলাসা করেছেন। এই ডিপ স্টেট নির্বাচন চায়নি। যদি এ কথা সত্যি হয় তাহলে প্রশ্ন ওঠে, এনসিপি আর জামাতও যে নির্বাচন চায়নি, সেটি কি তাহলে ডিপ স্টেটের সাথে হাত মেলেই? বড় প্রশ্ন হলো, এতদিন শেখ হাসিনার পক্ষ থেকে ডিপ স্টেটের ষড়যন্ত্রের কথা বলা হচ্ছিল, আসিফ নাহিদ কি শেখ হাসিনার সেই কথার সত্যতাই তুলে ধরলেন? তার চেয়েও বড় প্রশ্ন উঠেছে, এতদিন পরে এসে কেন তারা ডিপ স্টেটের কথা বলছেন, নাকি তাদেরকে দিয়ে কেউ বলাচ্ছে? এমন সব প্রশ্নের উত্তর জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা, যিনি বর্তমানে মোহাম্মদ ইউনূসের কিংস পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, গত 26শে মার্চ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় বক্তব্য দেন। সেখানে তিনি ডিপ স্টেট নিয়ে বক্তব্য দিয়েছিলেন। যদিও তার 2 সপ্তাহ আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে ডিপ স্টেট জড়িত বলে মন্তব্য করেছিলেন। 10ই মার্চ রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এনসিপি আয়োজিত রাজশাহী বিভাগীয় ইফতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ বলেছিলেন, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ডিপ স্টেট ও দেশি বিদেশি চক্রদের আইনের আওতায় আনতে হবে। তবে নাহিদের এই বক্তব্য নিয়ে তখন অতটা সাড়া পড়েনি। কিন্তু আসিফ মাহমুদের বক্তব্যকে কেন্দ্র করে দেশব্যাপী, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেশ জুড়ে চলছে নানামুখী তুমুল আলোচনা। অনেকের কাছে প্রশ্নের উদ্রেক হচ্ছে যে এই ডিপ স্টেট আসলে কি, কারা এর সাথে জড়িত? আসিফ মাহমুদ 2 বছর পর এসে কেন এমন বক্তব্য দিচ্ছেন? আসিফ মাহমুদ ডিপ স্টেটের কথা বললেও সেই ডিপ স্টেটের কারা জড়িত তাদের নাম প্রকাশ্যে রহস্যজনকভাবে লুকোচুরি কেন করছেন, সেই প্রশ্ন উঠেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেটি হলো, ডিপ স্টেট কি আসিফ মাহমুদকে ইউনূসের নেতৃত্বে ক্ষমতায় বসিয়েছিল, নাকি ক্ষমতায় রাখতে চেয়েছিল? এই প্রশ্ন উঠছে কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালই এই ডিপ স্টেট নিয়ে কথা বলেছিলেন, প্রকাশ্যে জানিয়েছিলেন তার আশঙ্কার কথা। দর্শক, এখানে প্রথম প্রশ্ন, ডিপ স্টেট আসলে কি? রাজনীতি, ক্ষমতা আর গোপন প্রভাব, এই তিনের সংযোগে বারবার উঠে আসে ডিপ স্টেট প্রসঙ্গটি। এটি এমন একটি বিষয় যাকে আপনি না ধরতে পারবেন, না ছুঁয়ে দেখতে পারবেন। তাহলে কি শুধু কল্পনাতেই ডিপ স্টেট থাকে? উত্তর হলো, ডিপ স্টেটের অস্তিত্ব আছে, যেটি মূলত ক্ষমতার অপ্রকাশ্য একটি কাঠামো। এটি সরকার বা দৃশ্যমান প্রশাসনের বাইরে থেকে রাষ্ট্র পরিচালনায় প্রভাব ফেলে। সোজা কথায়, ডিপ স্টেট কোনো নির্দিষ্ট দাপ্তরিক কাঠামো নয়, বরং এটি রাজনৈতিক ধারণা যে রাষ্ট্রের ভিতর লুকিয়ে থাকা এমন এক ক্ষমতার কেন্দ্রকে বোঝায় যারা জনগণের ভোটে নির্বাচিত না হয়েও পর্দার আড়াল থেকে জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণ করে। এটি এমন একটি নেটওয়ার্ক যেখান থেকে আমলাতন্ত্রের একটি অংশ, গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনীর কিছু গোষ্ঠী বা প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী, যারা সরাসরি সামনে না এসে নীতি নির্ধারণে ভূমিকা রাখে বলে ধারণা করা হয়। এদেরকে বলা হয় অদৃশ্য সুপার সরকার। এরা সব কলকাঠি নাড়বে, কিন্তু কারো কাছে এদের জবাবদিহিতা থাকে না। ধারণাটি এসেছে তুরস্কের একটি শব্দ থেকে, যাকে বলা হয় দেরিন দেপ্লেত।
তবে মিশরের রাজনীতিতে এর প্রবল উপস্থিতি দেখা গেছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে বাইডেন প্রশাসন যে বিশ্বের অনেক দেশে ডিপ স্টেট হয়ে কাজ করার জন্য টাকা ঢালছিলেন সেই তথ্য সামনে এনেছিলেন। বাংলাদেশে এই ডিপ স্টেটের আলোচনা অনেক আগে থেকেই ছিল। সেই প্রসঙ্গে যাওয়ার আগে জেনে নেই অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা, যার বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ আছে, সেই আসিফ মাহমুদ ঠিক কি বলেছিলেন। 26শে মার্চ এনসিপি সভায় আসিফ মাহমুদ বলেছিলেন, তারা যখন সরকারের দায়িত্বে ছিলেন শুরুর দিকে তাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের কাছ থেকে অফার করা হয়েছিল। দর্শক, আসিফ মাহমুদের কাছে তার এই বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছে প্রথম আলো। সেখানে তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম 3 থেকে 5 মাসের মধ্যে বিভিন্ন প্রভাবশালী প্রতিষ্ঠান বা ডিপ স্টেটের পক্ষ থেকে এই যোগাযোগ করা হয়েছিল। এর অর্থ হলো মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেয়ার 3 থেকে 5 মাসের মধ্যে ডিপ স্টেট যোগাযোগ করেছিল এবং কিছু প্রস্তাব দিয়েছিল। সেসব প্রস্তাবের মূল নির্যাস ছিল আওয়ামী লীগ সরকারের সাংবিধানিক মেয়াদ অর্থাৎ 2029 সাল পর্যন্ত এই সরকারকে টিকে থাকার জন্য যাবতীয় সহযোগিতা করবে ডিপ স্টেট। এর বিনিময়ে তাদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হতো। আসিফ মাহমুদ দাবি করেছেন, ডিপ স্টেট ক্ষমতায় থাকার পুরো প্রক্রিয়া সাজিয়ে দিয়েছিল, কিন্তু ইউনূসের অন্তর্বর্তী সরকার তাতে সায় দেয়নি, বরং অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে চেয়েছে। দর্শক, আমাদের অনুসন্ধান বলছে আসিফ মাহমুদ এখানে মিথ্যা তথ্য দিয়েছেন, যেটির প্রমাণ মিলে তারই সহকর্মী ধর্ম উপদেষ্টা এএফএম খালেদ হোসেনের একটি পোস্ট থেকে। সাবেক ধর্ম উপদেষ্টা 19শে মার্চ নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, প্রফেসর ইউনূসের ব্যক্তিগত ইচ্ছা ছিল সংস্কারের প্রধান ধাপগুলো সম্পন্ন করে 2026 সালের শেষের দিকে নির্বাচন আয়োজন করা, কিন্তু রাজনৈতিক বাস্তবতায় সবসময় পরিকল্পনা অনুযায়ী এগোয় না। রাজনৈতিক দলগুলো, বিশেষত বিএনপির অব্যাহত চাপ ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দেন। দর্শক, আপনাদের হয়তো মনে আছে, সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 18 মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত এমন কথা বলেছিলেন বিদেশি সংবাদ মাধ্যমকে। কথা বলার পর থেকে ইউনূসের রোষ আনলে পড়েছিলেন সেনাপ্রধান। মোহাম্মদ ইউনূস যে নির্বাচন দিতে কত টালবাহানা করেছিলেন সেটি 18 মাসে বহুবার পরিষ্কার হয়ে গেছে। আসিফ মাহমুদ বলছেন, ডিপ স্টেট চায়নি 2029 সালের আগে নির্বাচন হোক। ফ্ল্যাশব্যাক করে দেখে নেওয়া যাক কারা জাতীয় সংসদ নির্বাচন চায়নি। এনসিপি নেতারা বলেছিলেন 12ই ফেব্রুয়ারি কোনো নির্বাচন হবে না, যদি হয় তাহলে অধ্যাপক ইউনূসকে জুলাই যারা মারা গেছে তাদের ফেরত দিতে হবে। জামাত ইসলামীর নেতারা নির্বাচন হলে দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। তাহলে কি মোহাম্মদ ইউনূস, এনসিপি, জামাত ডিপ স্টেটের সহযোগী ছিল? অবশ্য মোহাম্মদ ইউনূসের 3 সহযোগী ডিপ স্টেট নিয়ে মুখ খুলতে রাজি হননি। সাবেক উপদেষ্টা সাখাওয়াত হোসেন এবং সৈয়দা রিজওয়ানা হাসান অনলাইন পোর্টাল চর্চার কাছে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। আরেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, তিনি এ নিয়ে মন্তব্য করে আর কোনো সংবাদের শিরোনাম হতে চান না। বোঝাই যাচ্ছে ডিপ স্টেট নিয়ে বেশ অস্বস্তিতেই পড়েছেন ইউনূসের ঘনিষ্ঠজনেরা। আসিফ মাহমুদের বক্তব্যের সবচেয়ে ভয়ঙ্কর অংশটি ছিল নির্বাচনের রোড ম্যাপ নিয়ে। তিনি দাবি করেছেন যে ডিপ স্টেট কেবল ক্ষমতার অফারই দেয়নি, বরং তারা পুরো একটি কর্ম পরিকল্পনা নিয়ে এসেছিল যে কিভাবে বিএনপি এবং অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলোকে মাঠ থেকে সরিয়ে দেওয়া যায়। বিশেষ করে তারেক রহমান সহ বিএনপির শীর্ষ নেতাদের সাজাগুলোকে আইনি প্রক্রিয়ায় এমনভাবে আটকে রাখা যাতে নির্বাচন হলেও তারা অংশগ্রহণ করতে না পারে। দর্শক, আবারও ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখা যাক, খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছিল শেখ হাসিনার পতনের পরপরই রাষ্ট্রপতির অর্ডারে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত নেতারা জেল থেকে বের হয়ে গিয়েছিল কয়েকদিনের মধ্যেই। দর্শক, মোহাম্মদ ইউনূসের শেষ দিকে অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের শাসনের একটি মূল্যায়ন রিপোর্ট দিয়েছিল প্রাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বা বিআইজিডি। গত 31শে জানুয়ারি সংস্থাটি তাদের রিপোর্ট প্রকাশ করে, যেখানে বলা হয় অধ্যাপক ইউনূসের পেছনে শুরুতে জনসমর্থন ছিল। তিনি চাইলে ব্যাপক সংস্কারের পক্ষে একটি অবস্থান নিতে পারতেন, কিন্তু শেষ পর্যন্ত যে যেদিকে দিয়ে চাপ দিয়েছে তিনি সেদিকে চলে গেছেন। সমঝোতা করে ফেললেন বিএনপির সঙ্গে, ছাত্রদের সঙ্গে বা আমলাতন্ত্রের সঙ্গে। বিআইজিডির রিপোর্ট অনুযায়ী যাদের চাপে ইউনূস বারবার সরে যেতেন তারাই ছিল ডিপ স্টেট।
সে রিপোর্ট অনুযায়ী মোহাম্মদ ইউনূস যে মবের রাজত্ব তৈরি করেছিল, সে মব যেভাবে বলতো অন্তর্বর্তী সরকার সেভাবেই চলতো। দর্শক, আসিফ মাহমুদের ভাষ্য অনুযায়ী ডিপ স্টেট তাদের প্রস্তাব দিয়েছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ৩ থেকে ৬ মাসের মধ্যে। অথচ ২০২৪ সালের ২৩শে মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিপ স্টেট নিয়ে বক্তব্য দিয়েছিলেন। ওই বক্তব্যে শেখ হাসিনা বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছিলেন। ২০২৪ সালের ২৩শে মে গণভবনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের একটি বৈঠক ছিল। সেই বৈঠকের সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেছিলেন, বাংলাদেশে একটি বিদেশি শক্তি এয়ারবেস নির্মাণের প্রস্তাব দিয়েছিল, তবে তিনি স্পষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করেননি। একই বক্তব্যে তিনি আরো বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের চক্রান্ত চলছে। তিনি আরো উল্লেখ করেন, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে। এই জায়গাটার উপর অনেকেরই নজর, সেটা তিনি হতে দিচ্ছিলেন না। এটা তার একটা অপরাধ। এই বক্তব্য দেওয়ার ২.৫ মাসের মধ্যে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়। আসিফ মাহমুদ ডিপ স্টেট নিয়ে বক্তব্য দেওয়ার পর অনলাইনে অনেকে প্রশ্ন রাখছেন, তাহলে কি শেখ হাসিনার কথাই ঠিক? ডিপ স্টেট চেয়েছে বলে কি শেখ হাসিনার পতন হয়েছে? দর্শক, ২০২৪ সালে ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা যে আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়, সেই আন্দোলনে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকা ছিল এমন আলোচনা বিভিন্ন সময় উঠে এসেছে। কিন্তু অন্তর্বর্তী সরকারের গুণমুগ্ধদের পক্ষ থেকে বরাবরই এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। আবার ২০০৭ সালে যে 1-11 সরকার, সেটিতেও ডিপ স্টেটের সরকার ছিল এমন অভিযোগও আছে। এসব অভিযোগ যদি সত্যি হয়, তাহলে এটি পরিষ্কার অনেক আগে থেকেই বাংলাদেশে বিদেশি আর দেশীয় শক্তি মিলে ডিপ স্টেট কাজ করছে। আসিফ মাহমুদ নাম প্রকাশ না করলেও বলেছেন, ডিপ স্টেটের মধ্যে বিদেশি শক্তি ছিল। ২০২৫ সালের ২০শে মার্চ আমাদের প্রচারিত একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে বিদেশি শক্তি জুলাই আন্দোলনের সময় কাজ করেছিল। বাংলাদেশে জুলাই আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত দলের রিপোর্ট প্রকাশিত হয়েছিল গত বছরের ১২ ফেব্রুয়ারি। সেই রিপোর্টের ৩৮ নম্বর পৃষ্ঠার ১৩৭ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, জুলাই আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের পরিণতি কি হতে পারে সেটি বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষকে জুলাই আন্দোলন চলাকালে জানানো হয়েছিল, যার কারণে বাংলাদেশের সেনার সদস্যরা জুলাই আন্দোলনে গুলি চালায়নি বলে মন্তব্য করা হয়েছে জাতিসংঘের রিপোর্টে। তার প্রমাণ হিসেবে ২০২৪ সালের ২৯শে জুলাই জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে যে তথ্য তুলে ধরা হয়েছিল তার রেফারেন্স টানা হয়েছে। ঠিক যেমন ভয় ২০০৭ সালের সময় দেখানো হয়েছিল। সেই সময় এই বিদেশি শক্তি পরিচিত ছিল টুরিস্ট গ্রুপ নামে, যাদের বাংলাদেশের টুরিস্ট গ্রুপের একটি অংশ বলেই পরিচিত। দর্শক, সারা দুনিয়া জুড়ে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে ডিপ স্টেট হিসেবে ভূমিকা রাখার অভিযোগ আছে। ১ জানুয়ারি ২০২৩ থেকে ১ এপ্রিল ২০২৪ সাল পর্যন্ত ট্রাম্পের ট্রুথ সোশ্যালের একটি বিশ্লেষণ অনুসারে ট্রাম্প ৫৬ বার এই ডিপ স্টেটকে ছাড়খাড় করে দেওয়ার কথা বলেছেন। এর মধ্যে ৯টি পোস্টে তিনি কিভাবে ধ্বংস করবেন সে পরিকল্পনার কথা বলেছেন। বলা হয়, বিল ক্লিন্টন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সারা বিশ্বের অনেক দেশে সরকার পরিবর্তন কিংবা নিজেদের পছন্দসই সরকার বসানোর জন্য মার্কিন প্রশাসন কাজ করত। আর দুনিয়াব্যাপী এই ডিপ স্টেটের গুরু হলেন জর্জ সরোস। এই সরোসের অকৃত্রিম বন্ধু হলেন মোহাম্মদ ইউনূস। ইউনূস ক্ষমতা থাকাকালে সরোসের ছেলে ২ বার বাংলাদেশে এসেছিলেন, যেটি অতীতে কখনোই ঘটেনি। সরোসের ছেলে একটি রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেছিলেন, সেটির নাম এনসিপি। আসিফ মাহমুদ যে বিদেশি শক্তির কথা বলেছেন, সেটি নিশ্চয়ই জর্জ সরোস কিংবা পিটার হাস নয়, যারা এনসিপির বন্ধু। যদি না হয়, তাহলে অন্য বিদেশি শক্তি কারা, যারা ইউনূসকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে চেয়েছিলেন? দর্শক, যদি অনেক আগে থেকে বাংলাদেশের ডিপ স্টেট কাজ করে থাকে, তাহলে আসিফ মাহমুদ কিংবা নাহিদ ইসলামের যে সরকার ছিল, সেটি যে ডিপ স্টেট এনেছিল, সে অভিযোগ সত্যি হয়ে যায়। তাহলে প্রশ্ন ওঠে, আসিফ নাহিদরা এখন কেন হঠাৎ করে ডিপ স্টেটের কথা বলছেন? তারা হঠাৎ এমন ডিপ স্টেটের গল্প রাজনীতির ময়দানে ছাড়লেন কেন? গণতন্ত্রের প্রতি নিজেদের শ্রদ্ধাবোধের প্রমাণ দিতে, নাকি একটি বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টা, নাকি তাদের দিয়ে কেউ বলাচ্ছেন? হাদি হত্যাকাণ্ডের সাথে ডিপ স্টেটের রাতারাতি সম্পর্ক তৈরি করছেন এমন এক সময় যখন হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত ২ জন ধরা পড়েছে, এটা কি গুমর ফাঁস হয়ে যাওয়ার ভয় থেকে? প্রশ্ন উঠেছে, আসিফ মাহমুদ বলছেন ডিপ স্টেট চায়নি নির্বাচন হোক।
অভিযোগ আছে হাদি হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল যাতে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং তাতে নির্বাচন বানচাল হয়ে যায়। আবার এনসিপি ও জামাত প্রকাশ্যে নির্বাচনের বিরোধিতা করেছে। বিভিন্ন ইস্যু, সংস্কার, স্থানীয় সরকার নির্বাচন, পিআর পদ্ধতি, জুলাই সনদ ইত্যাদি সামনে এনে নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল তারা নিয়েছিল। দৈনিক ইনকিলাবের এক রিপোর্টে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করছেন দুর্নীতির দায়ে অভিযুক্ত আসিফ মাহমুদকে ডেকে নিয়ে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা উচিত, ডিপ স্টেটের মুখোশ খুলে দেওয়া প্রয়োজন। ডিপ স্টেট নিয়ে অনেক কথাবার্তা শুরু হয়েছে। বিশেষ করে জুলাই সন্ত্রাসীরা ক্ষমতা দখলের পর থেকে বাংলাদেশের বিশ্লেষক সমাজ এই টার্মটি ব্যবহার করছেন যখন তখন যে কোনো ছুতোনাতায়। ব্যবহার করবেনই বা না কেন? আওয়ামী লীগের মতো একটি শক্তিশালী সরকারকে যারা ক্ষমতাচ্যুত করেছে, সেটাই শুধু নয়, তারা মুক্তিযুদ্ধকে মুছে দিয়ে যুদ্ধাপরাধীদের প্রায় ক্ষমতায় বসিয়ে দিচ্ছিল। তাদের সম্বন্ধে আলোচনা না হয়ে পারে? আজকের আলোচনা এই ডিপ স্টেট কি, কারা এবং দেশি বিদেশি ডিপ স্টেটের শক্তি কিভাবে বাংলাদেশে কাজ করে সেটা নিয়ে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আগের দিন ডিপ স্টেটের কথা বললেও পরের দিন কারা এই ডিপ স্টেট সে প্রশ্ন করলে তার উত্তর দিতে অস্বীকৃতি জানায়। তার মানে এখনো সে ভীত এই ডিপ স্টেটের নাম উচ্চারণে। মজার ব্যাপার হলো আসিফ মাহমুদ যে দলটির মুখপাত্র, সেটি পুরোটাই সৃষ্টি হয়েছে ডিপ স্টেটের তত্ত্বাবধানে, রাষ্ট্রের টাকায়। ঠিক একই প্রক্রিয়ায় বাংলাদেশে বিএনপি জন্ম নিয়েছিল 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার পর। বাংলাদেশের রাজনীতিতে ডিপ স্টেট বা অদৃশ্য রাষ্ট্রশক্তি এমন এক গোপন ক্ষমতার কাঠামোকে নির্দেশ করে যা দৃশ্যমান সরকারের বাইরে থেকে দেশের নিয়ন্ত্রণ এবং নীতি নির্ধারণে হস্তক্ষেপ করে। এই অদৃশ্য শক্তি মূলত তিনটি শক্তিশালী স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে। এক, বাংলাদেশের সামরিক বাহিনী স্বাধীনতার পর থেকেই রাজনীতিতে সরাসরি এবং পরোক্ষভাবে সক্রিয়। বর্তমানে সরাসরি ক্ষমতায় না থাকলেও উচ্চপদস্থ জেনারেলরা জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা কৌশল, বৈদেশিক সম্পর্ক সহ সব গুরুত্বপূর্ণ নীতিতে নেপথ্যে থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন। আর ডিপ স্টেটের সবচেয়ে শক্তিশালী স্তম্ভ হচ্ছে তারা, যেমন ডক্টর ইউনূস এবং এনজিওগণ, যাদের সঙ্গে বিদেশিদের সম্পর্ক রয়েছে। বিদেশ থেকে ফান্ড এনে তারা বিদেশি স্বার্থ রক্ষায় বাংলাদেশের ভেতরে এবং বাইরে কাজ করে। দুই হচ্ছে সচিব, যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব পর্যায়ের উচ্চপদস্থ আমলারা সরকার পরিবর্তনের পরও তাদের ক্ষমতাটা ধরে রাখেন। রাজনৈতিক দল বদলালেও এই আমলাতন্ত্রের কাঠামো অপরিবর্তিত থাকে। আপনারা লক্ষ্য করে থাকবেন যে ইউনূসের আমলে পুরনো অবসরে যাওয়া আমলাদেরকে ধরে এনে বিভিন্ন পদে বসিয়ে দেওয়া হয়েছিল এবং এই আমলারা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রকে চালায় সেনাবাহিনীর সঙ্গে মিলে। তারা প্রশাসনিক ধারাবাহিকতার নামে নিজেদের প্রভাব বজায় রাখে এবং সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে নিজেদের মতামত চাপিয়ে দেয়। আর তিন হচ্ছে, এটি কোনো গোয়েন্দা নজরদারি এবং বিশেষ প্রভাবক গোষ্ঠী নয় বা যারা সংবিধান বা প্রশাসনিক কাঠামোর অন্তর্ভুক্ত তারা নয়। এরা আসলে মিডিয়া, সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজনৈতিক দল এবং নাগরিক সমাজে তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করে। তারা জনমত গঠন থেকে শুরু করে রাজনৈতিক দলের ভেতর পর্যন্ত অনুপ্রবেশ করতে পারে, আওয়ামী লীগের ভেতরে যেমনটি তারা ঢুকে গিয়েছিল। আসিফ মাহমুদের স্বীকারোক্তি অনুযায়ী এটা স্পষ্ট যে এখানে ডিপ স্টেটের খেলাই ছিল ক্ষমতার পট পরিবর্তনের নেপথ্যে। অযথা এরা জুলাই বিপ্লব বলে। মানুষের মুক্তির জন্য যে সংগ্রাম, সেই বিপ্লবকে অপমানিত করে জুলাই বিপ্লব বলা তো আসলে একটা অপরাধ। ডিপ স্টেট প্রচুর ডলার বিনিয়োগ করেছিল। শেখ হাসিনাকে দিয়ে তাদের স্বার্থ উদ্ধার হবে না জানতো, তাই তাকে উৎখাত করতেই হবে। এটা শেখ হাসিনাও জানতেন, তিনি বলেওছেন অনেকবার। ডিপ স্টেট স্থানীয় এজেন্টদের ব্যবহার করে এবং কিনে ফেলে। তাদের এই খেলা নতুন কিছু নয়। রাজনীতিবিদ, আমলা, কর্মচারী, জেনারেল, বিচারক, সাংবাদিক থেকে দোকানদার পর্যন্ত তারা কিনে নেয়। যার ডিমান্ড যেমন তাকে সেই অনুযায়ী টাকা পরিশোধ করে। 1/11-এও ডিপ স্টেটের খেলা ছিল। দুই খেলাতেই নেপথ্যে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কারণ ইউনূস সাহেবই তাদের প্রধান এজেন্ট। তাকে তারা 50 বছর ধরে গড়ে তুলেছে। তাদের নানা পরীক্ষায় পাশও করেছেন তিনি, কিন্তু দায়িত্ব পেয়ে বেড়েছেন তিনি। প্রশাসক হিসাবে ব্যর্থ এবং প্রতারক মানসিকতার কারণে ইউনূস সাহেব তাদের স্বার্থ পুরোপুরি উদ্ধার করে দিতে পারেননি। ইউনূসকে একদিনও শান্তিতে থাকতে দেয়নি আসলে দেশের মানুষই। কেন এমন হয়েছিল
সেটাও পরে ব্যাখ্যা করব আপনাকে। বলা হয় যে ডিপ স্টেটের উপর ডিপ স্টেট ছিল, যারা ইউনূসকে আর নিতে পারছিল না, ইউনূসকে দিয়ে আর কোনো কাজ তাদের হচ্ছিল না। সে কথা আসবে একটু পরে। 2024 সালের 4 এবং 5 আগস্টের ঘটনা ডিপ স্টেটের প্রকৃত প্রভাব প্রদর্শনের ক্লাসিক উদাহরণ। 4 আগস্ট সরকার ঘোষণা করেছিল যে পুলিশ আর কোনো গুলি চালাবে না বা পুলিশ নিষ্ক্রিয় হয়ে যাবে। এই সিদ্ধান্ত সহিংসতা কমিয়ে রাজনৈতিক সমঝোতার দিকে যাওয়ার ইঙ্গিত দিয়েছিল, কিন্তু মাত্র 24 ঘন্টা পর 5 আগস্ট সেই সিদ্ধান্ত পুরোপুরি উল্টে দেওয়া হয়। মানে কারা নিয়েছিল সেই সিদ্ধান্ত? এই আকস্মিক এবং নাটকীয় পরিবর্তনের কোনো দৃশ্যমান কারণ ছিল না। এটাই ডিপ স্টেটের অদৃশ্য হস্তক্ষেপের প্রমাণ আপনি ধরতে পারেন, ক্লাসিক উদাহরণ। 2007 সালের 1/11 থেকে শুরু করে জুলাই সন্ত্রাস পর্যন্ত ডিপ স্টেটের বিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। জরুরি অবস্থার মাধ্যমে ক্ষমতায় আসা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার প্রশাসনিক এবং সামরিক শক্তির এক নতুন কাঠামো তৈরি করে। এই শক্তিগুলোই বাংলাদেশের ডিপ স্টেটের ভিত্তি হয়ে ওঠে। 2009 সালের জুলাই গণ অভ্যুত্থানেও এই একই শক্তিগুলোর সক্রিয় ভূমিকা ছিল। দেশি বিদেশি শক্তি মিলে যারা জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে নিজেদের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করেছিল। দেশি বিদেশি ডিপ স্টেট মিলে জনগণকে কাজে লাগিয়ে আন্দোলনের নামে নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা জনগণকে ব্যবহার করতে সক্ষম হয়েছিল 2024 আগস্টে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন ক্ষমতা দখল করে প্রশাসনিক সংস্কারের যে প্রত্যাশা তৈরি করেছিল তা পূরণ করতে পারেনি। মূল প্রশাসনিক কাঠামো অক্ষুণ্ণ থেকেছে, কারণ এরাই আসলে জুলাই সন্ত্রাস ঘটিয়েছে। কিছু নিম্ন এবং মধ্যস্তরের আমলাকে সরানো হলেও উচ্চ পদস্থ প্রভাবশালী আমলারা স্বপদে বা সমমর্যাদায় থেকে গেছেন, নিজেদের প্রভাব ধরে রেখেছেন। এমনকি গুরুত্বপূর্ণ পদে জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট সাবেক আমলাদের অবসর থেকে ফিরিয়ে এনে বসানো হয়েছে, যারা এই পুরো ডিপ স্টেট নিয়ন্ত্রণ করে। মিডিয়া এবং সাংস্কৃতিক অঙ্গন সম্পূর্ণভাবে অক্ষত এবং ডিপ স্টেটের প্রভাবাধীন ছিল। এর মাধ্যমে জনমতকে নিয়ন্ত্রণ এবং ক্ষমতাসীন দলের পক্ষে প্রচারণা অব্যাহত রাখা হয়েছিল। পুরো 18 মাস ধরে বিএনপি, জামায়াত, এনসিপির পক্ষে এই ডিপ স্টেটের মিডিয়া প্রচারণা চালিয়েছে। ইউনূস সরকারের প্রেস সচিব বা প্রোপাগান্ডা সচিব, যে কিনা আগে একটি বিদেশি সংবাদ সংস্থার প্রধান হিসেবে কাজ করত, সে নিজেও যে ডিপ স্টেটের একজন গুরুত্বপূর্ণ অংশ, সেটা কি কেউ বুঝতে পেরেছিলেন 5 আগস্টের আগে? পারেননি। কিন্তু এই শফিকুল আলমই বিগত 18 মাস ধরে বাংলাদেশের মিডিয়া নিয়ন্ত্রণ করেছেন। ইউনূসের পক্ষে জনমত তৈরিতে সর্বশক্তি নিয়োগ করেছে রাষ্ট্রের। এরাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখার প্ল্যান তৈরি করেছিল। এরাই সামরিক বেসামরিক আমলাদের দিয়ে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের কাছে প্রস্তাব পাঠিয়েছিল ইউনূসকে ক্ষমতায় রাখার ব্যাপারে জনমত গঠনের জন্য। আসিফ মাহমুদ ভুঁইয়ারা কাজও করেছিল, সেটা এখন তা অস্বীকার করছে, কিন্তু তারা কাজ করেছিল এবং তারা আসলে সেটা ভেবেই আসলে ক্ষমতায় বসেছিল। আপনার কি ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য ক্ষমতায় রাখার প্রচারণাটা অর্গানিক ছিল? মোটেও নয়। এর পেছনে যে পরিমাণ টাকা খরচ করা হয়েছে সেটা একদিন না একদিন নিশ্চিত বের হবে। একদিন কি, সেটা তো এখনই মোস্তফা সরোয়ার ফারুকীর প্রচারণা প্রোপাগান্ডা বাজেট থেকেই পাওয়া যেতে পারে। জুলাই সন্ত্রাস নিয়ে 21টি না কতটি আসলে কথিত ডকুমেন্টারি দেখলে বুঝতে পারবেন যে এই প্রচারণার টাকা কিভাবে খরচ হয়েছে। ওদিকে এই ইউনূসকে 5 বছর রেখে দেওয়ার জন্য এই ধরনের পোস্ট, একই ধরনের পোস্ট বহু ফেসবুক পেজ থেকে একযোগে ছড়ানো হয়েছে, যা পরিকল্পিত প্রচারণার ইঙ্গিত। বিশ্লেষকদের মতে এভাবেই মিডিয়াকে, সোশ্যাল মিডিয়াকে ইঞ্জিনিয়ারিং করে ইউনূসকে ক্ষমতায় রাখার চেষ্টা করা হয়েছিল এবং এই জুলাইয়ের পক্ষে অসংখ্য ডকুমেন্টারি, রিলস প্রচার করা হয়েছে। ইউনূস এবং তার সঙ্গী সাথীরা কেউই ভালো লোক ছিল না। ইউনূসের হাতে গ্রেপ্তার হওয়া সাংবাদিক আনিস আলমগীর যথার্থই তাদেরকে বাটপার বা প্রতারক বলে চিহ্নিত করেছেন। এমনকি ডিপ স্টেট বিদেশ থেকে যাদেরকে এনে ইউনূসের সঙ্গে জুড়ে দিয়েছিল বিদেশি সংস্থার পরামর্শে, তারা ছিল আরো ভয়ঙ্কর। রজার খলিল বা খলিলুর রহমান, আলী রিয়াজ, মনি হায়দার, আশিক চৌধুরী, লুৎফে সিদ্দিকী, ফয়েজ তাইয়াব, কত নাম বলবো? বলুন তো দেখি, এদের একজনও দেশের জন্য উপকারী একটি কাজও করেছে বিগত 18 মাসে? করেনি। এই বাটপার লুটেরা চক্রের সর্দার ছিলেন ডক্টর ইউনূস এবং এদের ফাঁদে পড়েছিল বাংলাদেশ। এদের সঙ্গে বিদেশি চক্রের খেলাটা দেখি একবার, চলুন একটুখানি। তবে তার আগে দেখি ডিপ স্টেট আসলে কাজ করে কিভাবে। ডিপ স্টেটের কার্যক্রম সুনির্দিষ্ট কৌশলের উপর ভিত্তি করে। ডিপ স্টেটের মূল হাতিয়ার আর্থিক প্রলোভন,
আরো অনেক কিছু আছে, কিন্তু আমি এখন মানে আলোচনা ছোট করার জন্য এটাই শুধু বলছি। তারা রাজনীতিবিদ, আমলা, সামরিক কর্মকর্তা, বিচারক, সাংবাদিক, এমনকি সাধারণ দোকানদারকে পর্যন্ত ক্রয় করে নেয়। যার যেমন দরকার তারা তা পূরণ করে তাদের জন্য তাদের কাছ থেকে আনুগত্য কেনে। কুকুর যেমন খাদ্য দিলে তারা দৌড়ে আসে, ঠিক তেমনি ডিপ স্টেটে অর্থ ছিটিয়ে, কখনো মদের আড্ডা বসিয়ে, কখনো নারী প্রলোভন দিয়ে সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং জনমত নিয়ন্ত্রণ করা, মানে যারা করতে পারে তাদেরকে ব্যবহার করে। তারা ভুয়া সংবাদ ছড়ায়, প্রকৃত ঘটনা গোপন করে এবং জনমতকে নিজেদের অনুকূলে নিয়ে আসে। ডিপ স্টেট সমাজে বিভাজন সৃষ্টি করে, নিজেদের শক্তি বাড়ায়। তারা ধর্ম, বর্ণ, জাতিগত বিভেদ তৈরি করে মানুষকে বিভক্ত রাখে, যাতে মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে না পারে। দেশি ডিপ স্টেট সবসময় বিদেশি শক্তির সঙ্গে যুক্ত থাকে। তারা বিদেশিদের স্বার্থ রক্ষা করে এবং বিনিময়ে অর্থনৈতিক এবং রাজনৈতিক সমর্থন পায়। ডিপ স্টেট কখনো সামনে আসে না, তারা অদৃশ্য থেকে নিয়ন্ত্রণ করে। সরকার পরিবর্তন হলেও তাদের ক্ষমতা অক্ষুণ্ণ থাকে, কারণ তারা প্রশাসনিক কাঠামোর গভীরে পতিত। বাংলাদেশে বিদেশি চক্রগুলো দেশি ডিপ স্টেটের সঙ্গে মিলেমিশে কাজ করে, বিশেষ করে এনজিও গুলোর মাধ্যমে। বাংলাদেশে যতগুলো এনজিও দেখবেন, সবাই দেখবেন আপনি এক সুরে কথা বলে, এবং কেউ বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলে না, বিদেশি স্বার্থটা দেখে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট যেমন বাংলাদেশের ডিপ স্টেটকে দিয়ে তাদের স্বার্থ আদায় করে নেয়।